আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি তোমাদের সাথে আছি হচ্ছে ঢাবি প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে। প্রশ্ন ব্যাংকের ভিতরে আমাদের আজকে তিনটা চ্যাপ্টার আমরা সলভ করবো। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের 7 নম্বর চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 9 নম্বর চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের 7 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এই তিনটা চ্যাপ্টারে আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা হচ্ছে সেটা হচ্ছে আলোচনা করবো। এখানে একটা কথা আছে, যেখানে হচ্ছে 9 নম্বর একটা চ্যাপ্টার আছে। 9 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের তরঙ্গের চ্যাপ্টার। তো তরঙ্গের চ্যাপ্টার দিয়ে ভাইয়া প্রশ্ন করতে পারো, ভাই আমাদের তো শর্ট সিলেবাসের পরীক্ষা, তরঙ্গ দিয়ে কি প্রশ্ন আসবে আদৌ? আসে। ঢাকা ভার্সিটিতে তরঙ্গ দিয়ে ভালোই প্রশ্ন আসে। আমি যখন করতে যাবো দেখবো যে তরঙ্গ থেকে যখন যে প্রশ্নগুলো আসে ওগুলো একটু রেশিওটা একটুখানি বেশি হয়, হ্যাঁ। তরঙ্গ থেকে একটুখানি বেশি প্রশ্ন আসে। আচ্ছা, কিন্তু শর্ট সিলেবাসে নাই, কিন্তু ঢাকা ভার্সিটিতে যদিও বলে থাকে যে শর্ট সিলেবাসে প্রশ্ন হবে, কিন্তু ওখানে গিয়ে যদি দেখো যে প্রশ্ন বাইরে দিয়ে চলে আসছে, তাহলে তো একটা রিস্কের ব্যাপার, তাই না? তো ওই রিস্ক তো নেওয়া যাবে না, তাই অল্প করে হলেও পড়তে হবে আমাদেরকে। তো আমরা এখানে প্রশ্ন ব্যাংক সলভ করবো। আর তোমরা জানা হচ্ছে যে ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটির ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক যদি আমরা সলভ করে দিতে পারি বা কোশ্চেন ব্যাংক সলভ করে দিতে পারি, তাহলে আমাদের মানে কমন পড়ার যে সম্ভাবনাটা ওটা কিন্তু আরেকটু বেড়ে যায়। হ্যাঁ, তাই অবশ্যই প্রশ্নগুলোকে আমাদেরকে সলভ করে যেতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চেন সলভ চ্যাপ্টার 7। হ্যাঁ, পদার্থের প্রথমে আমরা শুরু করবো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। হ্যাঁ, তো আমরা আজকে হচ্ছে শুরু করতেছি। ঠিক আছে গাইস, ওকে। আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা আজকে তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। পদার্থ বিজ্ঞান আজকে হচ্ছে ফার্স্ট পেপারও আসবে, আর আজকে হচ্ছে সেকেন্ড পেপারও আসবে। ঠিক আছে, দুইটা মিলে আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক হচ্ছে সলভ করবো। ওকে, আসো। ওকে, প্রথম প্রশ্ন খেয়াল করে দেখো প্রশ্নটা কি বলছে। আহ প্রশ্নটা বলছে হচ্ছে, এটা হচ্ছে ডিউ 23-24 আসছে। কি বলছে? একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক ওয়াই, যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়াং এর গুণাঙ্ক কত হবে? আচ্ছা, এখানে অনেকে তোমরা বলতে পারো যে তারের ব্যাস, আমরা যে নর্মাল যে সূত্রটা জানি ওটা কি জানি দেখো। নর্মাল সূত্রটা কি জানি? ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ ডিভাইড বাই এল বাই এল। বা এখান থেকে কি লেখা যায়? এফ এল বাই এ এল। ঠিক আছে, বলতে পারো যে ভাইয়া এর ভিতরে এখানে কি বলছে, তার ব্যাস দ্বিগুণ করা হয় ব্যাস। তো এই ব্যাসটা কি এর ভিতরে আছে না? তাহলে বলতে পারো যে তাহলে তো অবশ্যই এখানে একটা সম্পর্কের ব্যাপার আছে, কিন্তু না। একটা কথা খেয়াল করতে হবে, এখানে কি লেখা আছে? একটি ইস্পাতের তারের উপাদান, একটি ইস্পাতের তারের উপাদানে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই। এখন যখন এখানে উপাদান উল্লেখ করা থাকে, যখন এখানে উপাদান উল্লেখ করা থাকে, তখন এই যে বস্তুটাকে তুমি টানো, ছেড়ো, কাটো বা টুকরা করো, যাই করো না কেন, এর ইয়াং এর গুণাঙ্কে কখনো কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে, এখানে যারা এই ধরনের সূত্র অ্যাপ্লাই করে, মানে মেন এই সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার বের করবে, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ঠিক আছে, কারণ এখানে বলা আছে যে উপাদানটা ইস্পাত, তাই ইস্পাতের যে তারের যে উপাদানের ইয়াং এর গুণাঙ্ক, এটাকে আমরা যতই চেঞ্জ করি না কেন, মানে কাটা ছেঁড়া বা টানা হেঁচড়া বা যাই করি না কেন, এর উপাদানের যে ইয়াং এর গুণাঙ্ক এটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এই ইয়াং এর গুণাঙ্ক হবে হচ্ছে গিয়ে পূর্বের সমান। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এ, পূর্বের সমান। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে করে প্রশ্নগুলো সলভ করবো। এখন আবার আসে হচ্ছে কি নেক্সট, দেখো প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু দেখো, এখানে কি বলছে? নিচের কোনটির মাত্রা নেই। ঠিক আছে, নিচের কোনটির মাত্রা নেই, এই প্রশ্নটা আমরা কোথায় পেয়েছিলাম? এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি 22 আর 23-এ, নিচের কোনটির মাত্রা নেই। এখন যা যা এখানে দেয়া আছে খেয়াল করে দেখো। পীড়ন, ইয়াং এর গুণাঙ্ক, বিকৃতি, চাপ। এখন আহ পীড়ন, ইয়াং এর গুণাঙ্ক, বিকৃতি আর চাপ, খেয়াল করে দেখো। পীড়ন পি, আমার কথাটা খেয়াল করে বোঝার চেষ্টা করো। বিকৃতি, বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল বাই এল। ইয়াং এর গুণাঙ্ক কি লিখি? ওয়াই ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। খেয়াল করে দেখো, পীড়ন বাই, ও সরি আমার একটু ভুল আছে, পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, পীড়ন মানে কি? এফ বাই এ। আবার চাপ, এটা কি হবে? চাপ কি? আমরা বলি না চাপ বা প্রেশার, কি হয় প্রেশার? পি ইকুয়ালস টু কি? এফ বাই এ। কিন্তু বিকৃতি ইকুয়ালস টু কি? এল বাই এল। তা এল এর একক কি? মিটার। এই এল এর একক কি? মিটার। তাহলে মিটার আর মিটার কি কাটাকাটি যায় না? তাহলে বিকৃতির কোনো কি একক থাকে? বিকৃতির কিন্তু কোনো একক থাকে না। তার মানে নিচের কোনটির কোনো মাত্রা নেই বা একক নেই। একক নেই তো মাত্রা নেই, তো সেটা হবে অ্যান্সার হচ্ছে বিকৃতি। ঠিক আছে, কারণ এখানে দেখো মিটার আর মিটার কিন্তু কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, আগে তোমরা আমার কথা বুঝতে পেরেছো? তাহলে নিচের কোনটার মাত্রা নেই, বাকি তিনটারই মাত্রা আছে, বিকৃতির হচ্ছে মাত্রা নেই। হুম,
ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। তারপর দেখো, বিশ্বের একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হলে, ধর একটা বড় ফোঁটা আছে, এটাকে ভেঙে তুমি এরকম অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়েছে এরকম, ঠিক আছে? বলতে হচ্ছে ছোট ছোট ফোঁটায় ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল, একটা ওয়ার্ড খেয়াল করবা, ক্ষেত্রফল, হ্যাঁ। এখন একটা জিনিস মনে রাখবা, যখন একটা বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়, তখন তাদের আয়তন কি থাকে? আয়তন সমান থাকে। তখন তাদের আয়তন কি থাকে? সমান থাকে। কিন্তু তাদের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কিন্তু বৃদ্ধি পায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে যদি আয়তন দিত, তাহলে কিন্তু অপরিবর্তিত থাকবে হইতে আছে, কিন্তু এখানে কি দেয়? ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে? বৃদ্ধি পাবে। এটা অবশ্যই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইসব প্রশ্নে কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে ছোট ছোট ফোঁটাগুলোর ক্ষেত্রফল বাড়ে কিন্তু আয়তন সমান থাকে, ঠিক আছে? ওকে, আই গেস আমার কথা তোমার ক্লিয়ার হয়েছে। আমরা এখন হচ্ছে নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? খেয়াল করে দেখবে, এখানে বলছে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? ইয়াং এর মডুলাস না? ইয়াং মানে কি? মানে ওয়াই এর মাত্রা, ওয়াই এর মাত্রা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ওয়াই মানে কি জানি? ওয়াই ইকুয়ালস টু, আবার দেখাই, এফ এ বাই, সরি, এল বাই এল। তাহলে এখান থেকে কি লেখা যায়? এফ এল বাই এ এল। কিন্তু আমরা কি জানি, এটার কি কোনো মাত্রা আছে? এর কোনো মাত্রা আছে? যেটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি, এর কোনো মাত্রা নাই। তার মানে ওয়াই এর মাত্রা বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ওইটাই হবে যেটা হচ্ছে এইটার মাত্রা, এফ বাই এর মাত্রা। এখন আমি কি জানি? এফ মানে কি? এফ ইকুয়ালস টু কি? এম এ, ঠিক আছে? এম এ। আর নিচে এ কি? এ হচ্ছে পাই আর স্কোয়ার, বা এ এর মতো লিখবো। এখন এম এর জন্য, আসলে কি হবে? খেয়াল করে দেখো, এম এর জন্য কি হবে? এম, এই কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি এল টি -2। আর এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য কি হয় অলওয়েজ? ক্ষেত্রফলের জন্য হয় কি? বাহু স্কয়ার, এল স্কয়ার, তাহলে এল আর এই একটা স্কয়ার যদি কাটাকাটি যায়, তাহলে কি থাকে? থাকে হচ্ছে এম এল -1, কারণ এই এলটা উপরে আসলে -1 হয়ে যাবে। আর থাকে হচ্ছে টি -2, তাহলে -1 আর হচ্ছে -2 থাকে। দ্যাটস মিন অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ওয়াই এর গুণাঙ্কের মাত্রা হচ্ছে অপশন বি, যেটা এম এল ইনভার্স টি ইনভার্স -2। ঠিক আছে গাইস, আমার কথা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো? দেখো, কোথাও কোনো কনফিউশন থাকলে তোমরা দেখতে পারো। ওকে, ডান, এই ম্যাটটা ডান। আমরা হচ্ছে নেক্সটে আসি। ওকে, নেক্সটে আমরা যদি আসি, নেক্সটে যদি দেখি এখানে কি বলছে। 10 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার লম্বা ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে, খেয়াল করে দেখো, 10 সেন্টিমিটার লম্বা আর এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হয়। হ্যাঁ, জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে, জোড়া লাগানো তারটাকে বল প্রয়োগ করে যদি লম্বা করা হয়, লম্বা করো, ঠিক আছে, লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে, আচ্ছা ঠিক আছে। খেয়াল করে দেখো, এখানে এটা একটু মুছি। এই কথাটা হচ্ছে লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে লোহার বৃদ্ধি ও লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা কত? এটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আগে হচ্ছে সূত্রটা আগে লিখবো। দেখো, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। দৈর্ঘ্য বৃদ্ধি বলছে না? হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি বলছে। আর সম্পর্ক কার ভিতরে দেয়া আছে? ওয়াই এর ভিতরে সম্পর্ক দেয়া, ইয়াং এর গুণাঙ্ক এইটার এত দ্বিগুণ। তাহলে এখান থেকে লেখা যায় কি? দেখো তো, y1 বাই y2 ইকুয়ালস টু, এই দৈর্ঘ্য বৃদ্ধি কাকে দ্বারা ইন্ডিকেট করে? ছোট হাতের এল দ্বারা। এইটা উপরে একটা নিচে, মানে কি একটা একটা ব্যস্ত অনুপাতিক, তার মানে L2 বাই L1। এইটা হচ্ছে আমাদের মেইন যে সম্পর্কটা। তাহলে y1 বাই y2 ইকুয়ালস টু ছোট হাতের L2 বাই ছোট হাতের L1, ঠিক আছে? এখন আমরা হচ্ছে মানগুলোকে ধরবো, ঠিক আছে? লোহার ইয়াং এর গুণাঙ্ক, খেয়াল করে দেখো, লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে,
লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে। আচ্ছা, এখন একটা যদি ওয়াই হয়, খেয়াল করে দেখো, লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে, ধরি তামার ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই, আর বলছে লোহার ইয়াং এর গুণাঙ্ক তামার ইয়াং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে আর একটা কি হবে, 2y। দেখো, একটা একটা দ্বিগুণ না, তাহলে আমি যদি একটাকে ওয়াই ধরি তাহলে আরেকটাকে কি 2y ইজিলি ধরা যাবে। তাহলে এখান থেকে লেখা যায় উপরে, খেয়াল করে দেখো এখানে হচ্ছে, এখানে একটা ফ্যাক্টর আছে, y1 আর y2 আছে কিন্তু, ঠিক আছে? খেয়াল করে বোঝার চেষ্টা করবা। এটাকে আমি উল্টায় ঠিকভাবে লিখি। আগে কোনটা আসছে দেখো, এখানে একটু দেখো, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধি। হ্যাঁ, আমি এটাকে উল্টায় লিখি, L1/L2 ইকুয়ালস টু কি হবে, y2/y1 না? দেখো, y2/y1, হ্যাঁ, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি মানে y1 হচ্ছে লোহার, ঠিক আছে? মানে এইটা হচ্ছে লোহার, এইটা হচ্ছে তোমার লোহার, ঠিক আছে? ওয়ান মানে হচ্ছে লোহার, ঠিক আছে? এখন y1 এর মানটা কত ছিল? এইটা লোহার, তার মানে এইটা কি লোহার ছিল, এটা হচ্ছে y1, এটা হচ্ছে কি y2। এখন ডাটাগুলো জাস্ট ইনপুট করো, y2 এর জায়গায় যদি আমি বসাই y, আর y1 এর জায়গায় যদি বসাই আমি 2y, তাহলে কি হবে, y আর y কাটাকাটি যাবে, তাহলে উপরে কি থাকবে, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে L1:2, L2 ইকুয়ালস টু 1:2। You got my answer? দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে 1:2। তাহলে কোন প্রশ্নে যদি এতগুলা ডাটা থাকে তার মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে না, প্রশ্নের সাইজ এত বড়, এতগুলা ডাটা দেয়া আছে, তাহলে না জানি কি বড় ম্যাথ। এসব কিন্তু ভাবার কোনো কারণ নেই, তোমাদের আগে দেখতে হবে হচ্ছে যে এটা ইজি ওয়েতে করা যায় কিনা, ঠিক আছে? দেখেই একদম সাথে সাথে বড় বড় মান দেখি করা শুরু করে দেওয়ার কোনো দরকার নেই। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি 10 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার কিন্তু কোথাও ইউজ করি নাই, ঠিক আছে? এই অনুযায়ী আমি করে গেছি। ওকে, আসো আমরা হচ্ছে তাহলে নেক্সট ম্যাথে অ্যাপ্রোচ করি। খেয়াল করে দেখো 6 নাম্বার, একটি তারে ইয়াং এর গুণাঙ্ক কি বলছে, একটু সাইডে সরি তাহলে তোমরা হয়তো দেখতে পারবা। একটি তারে ইয়াং এর গুণাঙ্ক 4 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, তারটির দৈর্ঘ্য এত% বাড়াতে হলে কি পরিমাণ পীড়নের প্রয়োজন হবে? খেয়াল করে দেখো, কি পরিমাণ পীড়নের প্রয়োজন হবে। এবার একটা জিনিস দেখো, কি কি দেয়া আছে, y = 4 × 10⁻11, এককটা আমি পরে লিখি। দৈর্ঘ্য এত% বাড়াতে মানে দৈর্ঘ্য বৃদ্ধি, তাই না? এল, এল কি হবে, 7.5% অফ এল না? হুম, মানে বড় হাতের এল এর 7.5% বৃদ্ধি, তাই না? ওকে, এখন দেখো, তাহলে ব্যাপারটা একটু দেখো, তাহলে এটাকে কি লেখা যায়, 7.5 ডিভাইডেড বাই 100 এল লেখা যায় না? কিভাবে লিখবো, পার্সেন্টেজটাকে আমি এভাবে করে লিখছি, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? ওকে, এখন দেখো, তাহলে আমি আমি কি জানি, এখানে বলছে হচ্ছে পীড়ন প্রয়োজন কত, পীড়ন আমি কি জানি, y = পীড়ন বাই বিকৃতি, শর্টে লিখি পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ, খেয়াল করে দেখো, পীড়ন বাই বিকৃতি বের করতে বলছি কি কি পরিমাণ পীড়ন, তাহলে এখান থেকে কি লেখা যায়, পীড়ন শর্টে লিখলাম, তোমরা আবার শুধু এটুকু লিখো না, পীড়ন = কি হবে, y বিকৃতি, বিকৃতি হবে, ঠিক আছে? আসো, তাহলে আমরা এখন আমরা একটু ডাটা গুলো একটু এখানে বসাই, নতুন এক জায়গায় বসাই। আচ্ছা, কি লিখছিলাম, পীড়ন = y বিকৃতি, তাহলে y এর মান কত ছিল, 4 × 10⁻11, 10⁻11 ইন্টু বিকৃতিটা কত ছিল আমরা একটু দেখি, বিকৃতি ছিল হচ্ছে 7.5%, ঠিক আছে? 7.5%, 7.5% মানে 7.5 ডিভাইড বাই 100 এল, তাই না? দেখি এটাই ছিল কিনা। হুম হুম, এই যে, ঠিক আছে, এটাই ছিল 7.5 বাই 100 × এল। ওকে, দেখো তো এই পর্যন্ত আমরা সব ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা? তাহলে এখানে মান বসাই 7.5 100, ঠিক আছে? ওকে,
আসো তাহলে এখন আমরা কাটাকাটি করি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তবে একটু প্রশ্নটা আবার পড়বা। আবার দেখো, একটি তার ইয়াং এর গুণাঙ্ক এত দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করতে ও কি পরিমাণ পীড়নের দরকার হবে। ঠিক আছে, কি পরিমাণ পীড়নের দরকার হবে। এখন বলতে পারো যে ভাইয়া এই এলটা কোথায় গেল, তাই না? এই এলটা কোথায় গেল, এখানে তো এল লিখলেন না। আরে বাবা দেখো, বিকৃতি মানে কি, বিকৃতি মানে কি এল বাই এল না? তাহলে এল এর মানটা কত? এল এর মান হচ্ছে এইটা, এল এর মান হচ্ছে এইটা। তাহলে কি এল এর মান 7.5 এল বাই 100। আর এই যে নিচের এল ডিভাইড বাই বড় হাতের এল, এই আর এল কাটাকাটি গেলে কি এইটুক থাকে না? এইটাই আমি কিন্তু এখানে লিখছি। এখন তুমি নর্মাল ক্যালকুলেশন করবা। এখন বলতে পারো যে ভাইয়া এত কঠিন ক্যালকুলেশন কিভাবে? কোনো কঠিন ক্যালকুলেশন না। 4 × 7.5 কত? 30 ইন্টু এটা কি 10⁻11 ইন্টু এটা কি নিচে কি 10 স্কোয়ার, উপরে গেলে কি হবে 10⁻−2 -2। তাহলে এখান থেকে কি লেখা যায়? 30 ইন্টু 10⁻9। দেখো 30 ইন্টু 10⁻9, বা এটাকে কি লেখা যায় 3 ইন্টু 10⁻10। এটা 10, হ্যাঁ, 3 ইন্টু 10⁻10। বুঝতে পারছো? এটা কিন্তু নর্মাল ক্যালকুলেশন। ওকে, আসো আমরা একটু দেখি। তাহলে অ্যান্সার হচ্ছে 3 × 10⁻10। ঘাবড়ানোর কিছু নাই, প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইজি থাকে। প্রথম প্রথম দেখে একটুখানি কঠিন লাগতে পারে, যেহেতু অনেকদিন হয়তো বা মাঝে মধ্যে তোমাদের মনে হয় যে কঠিন লাগে, কিন্তু আসলে এটা এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসে নাই তাই। ঠিক আছে, আদতে কিন্তু আসলে এত কঠিন না। হ্যাঁ, তো তোমাদের জন্য আসলে ইজি করেই দেওয়া হবে, কোনো এত টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, আমরা এখন হচ্ছে নেক্সট ম্যাথে আসি। এটা একটা বেসিক প্রশ্ন। একটি তারের উপর টান এফ হলে, টান বল এফ, বা এটাকে এফ ও যা লেখা আর টিও একই কথাই লেখা, দৈর্ঘ্য বৃদ্ধি যদি এক্স হয়, তারটি যদি হুকের সূত্র মেনে চলে, আর ইয়াং এর গুণাঙ্ক যদি ওয়াই হয়, তবে তারে সঞ্চিত বিভব সূত্র, এটা একটা মুখস্থ সূত্র। হ্যাঁ, লাইক সাপোজ দুই ভাবে আমি দেখাই। এখানে ধরো এরকম একটা তোমার একটা স্প্রিং আছে, তুমি এটাকে টান দিলা, টান দিলে এরকম হয়ে গেল। হ্যাঁ, এরকম হয়ে গেল। আবার একটা আরেকটা সিনারিও দেখাই, ধরো এখানে একটা শক্ত জায়গা থেকে এখানে একটা স্প্রিং ঝুলতেছে, এখন তুমি টান দিলা, তাহলে কি স্প্রিংটা এরকম হয়ে গেল। হ্যাঁ, তা সেইটা বলছে যে দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইছে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে কি এক্স। হ্যাঁ, আর যে টানটা যে দিচ্ছে সেটা হচ্ছে এফ। টি লেখে নাই, কারণ আমি টি দ্বারা ইন্ডিকেট করাও যায় আবার না করাও যায়, ঠিক আছে, বা এফ দ্বারাও কাজ হয়ে যায়। ওকে, কথা বুঝছো আমার কথা? ওকে, তাহলে দেখো, আর ইয়াং এর কোণ যদি ওয়াই হয়, তাহলে মনে রাখবা তার সঞ্চিত বিভব শক্তি, এটা বইয়ের ডিরেক্ট অ্যান্সার, যে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এফ ইন্টু এক্স। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এফ এক্স, এটা মাথায় রাখতে হবে যদি কখনো আমাকে এরকম যে তারে সঞ্চিত বিভব শক্তি বলে কার জন্য, যদি কোনো টান বলের জন্য বলে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি। ওকে, তোমরা আমার কথা ঠিকভাবে বুঝতে পারছো? ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এখন হচ্ছে গিয়ে নেক্সট প্রশ্নে আসি। ওকে, প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আগে নিজে ট্রাই করো। 1 মিটার দীর্ঘ ও 10⁻⁻² সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো, তারের দৈর্ঘ্য বৃদ্ধি বের করো। ঠিক আছে, আমরা আগে সূত্রটা লিখি। y ইকুয়ালস টু 2 কেজি বলা আছে, এফ এর জায়গায় এফ ইকুয়ালস টু কি এমজি, y ইকুয়ালস টু এফ এল বাই আর কিছু দেয়া আছে এ এল, এ এল, এটা হচ্ছে কি সূত্র। এখন আমি দেখবো আমার কি কি ডাটা দেয়া আছে, সেগুলো আমি হচ্ছে বসাবো। হ্যাঁ, বের করতে বলছে কি ছোট হাতের এল এর মান। দেখো ছোট হাতের এল এর মান বের করতে বলছে, তাহলে ছোট হাতের এল কে পাশে আনি, একটু দেখাই। ছোট হাতের এল যদি এ পাশে থাকে তাহলে ও পাশে কি থাকে, এটার এ পাশে নিয়ে আসলাম, তাহলে নিচে থাকে হচ্ছে এ ইন্টু ওয়াই, আর উপরে আগের মতোই থাকবে হচ্ছে এম জি বড় হাতের এল। ঠিক আছে গাইস, এখন হচ্ছে আমরা ডাটা গুলা বসাই। খেয়াল করে দেখো, এম এর মানটা কত দেয়া আছে 2, এম এর মানটা দেয়া আছে হচ্ছে কত 2 কেজি, 2 কেজি ইন্টু জি এর মান কত 9.8। ওকে, এল এর মান কত দেয়া আছে 1 মিটার, 1 মিটার দেয়া আছে। আচ্ছা, এইবার একটা কনভার্সনের ব্যাপার আছে, এ এর মানটা কত দেয়া আছে, এ এর মানটা দেয়া আছে 10⁻⁻² সেন্টিমিটার স্কোয়ার। 10⁻⁻² সেন্টিমিটার স্কোয়ার, এটাকে দেখো 10⁻⁻² দেখতে পাচ্ছ আমাকে, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকে মিটার স্কোয়ার নিতে হবে, মানে কি 10⁻⁻² এর আবার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি আসে 10⁻⁻4
মিটার স্কোয়ার, অবশ্যই কিন্তু মিটার স্কোয়ারে নিতে হবে। ক্ষেত্রফল ক্ষেত্রফল সবসময় মিটার স্কোয়ার নিতে হবে, আয়তন সবসময় মিটার কিউবে নিতে হবে। এইসব ব্যাপারগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখন দেখি তাহলে 10 টু দি পাওয়ার এখানে কত হবে, 10 টু দি পাওয়ার -4। আর ইয়াং এর গুণাঙ্ক দেয়া আছে ইয়াং এর গুণাঙ্ক 2 × 10 টু দি পাওয়ার 11। এখন বলো যে ওরে বাবা, এত বড় ক্যালকুলেশন আমি কিভাবে করব? খেয়াল করে দেখো তো কোথায় বড় ক্যালকুলেশন, আমি দেখাচ্ছি। এই দুই আর এই দুই কাটাকাটি যায়, হ্যাঁ, তাহলে উপরে থাকে কি 9.8 ইন্টু এইটা নিচে 11 আর -4 মিলে কত আসে, 10 টু দি পাওয়ার 7। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 7 উপরে গেলে কি আসে, 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -7। দেখা তো ঠিক আছে, কিন্তু না। এবার একটা কথা আছে, বলো তো, আমার একটা ছোট জায়গায় ভুল হয়েছে একটু, সরি আমি খেয়াল করি নাই। দেখো এখানে ও আচ্ছা 10 সেন্টিমিটার স্কোয়ার আছে, ওকে ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার, এইটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারকে আমি কনভার্ট করছি। হ্যাঁ, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2 এর পরে যে সেন্টিমিটার স্কোয়ারটা আছে, যে সেন্টিমিটার যে স্কোয়ারটাকে আছে ওটাকে আমি হচ্ছে কনভার্ট করছি, কিন্তু এইটার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখানে আলাদাভাবে বসবে 10 টু দি পাওয়ার -2। যারা বোঝে না আমি আরেকবার বুঝাই। এখানে ডাটা দেয়া আছে কি 10 টু দি পাওয়ার -2 সিএম স্কোয়ার। হুম, আমি লিখছি 1 cm² ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে শুধু সিএম স্কোয়ারের জন্য আসছে এটা, হ্যাঁ। আর 10 টু দি পাওয়ার -2 এটা আমি দেই নেই ভুলে, এই যে 10 টু দি পাওয়ার -2টা বসালাম। তাহলে এখানে কত আসে, -2 আর -4 মিলে -6, 11 থেকে 6 গেলে মাইনাস থেকে গেলে হচ্ছে, থাকে হচ্ছে 11 থেকে 4 গেলে 7, 7 থেকে 2 গেলে থাকে 5, 5 হচ্ছে গিয়ে নিচে প্লাস, উপরে গেলে হচ্ছে মাইনাস, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে -5। অ্যান্সার হবে হচ্ছে কি -5। ওকে, ঠিক আছে, আমি বাই মিস্টেক আমি এটা একটুখানি ভুল হয়েছিল এখানে। Okay, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে এটা এ নাম্বার, এটা অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার। যারা বুঝে নেয় তাদেরকে আমি এখানে বুঝাইছি যে 10 টু দি পাওয়ার -2 তো আগেই ছিল সিএম স্কোয়ার, সিএম 1, দেখো 1 cm², 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপর আমি এভাবে করে করেছি। ওকে, আসো আমরা হচ্ছে নেক্সটে আসি। ওকে, মনে হচ্ছে এই চ্যাপ্টার এখানেই শেষ, গুড, ভেরি গুড। আমরা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টারে আসবো। 9 নাম্বার চ্যাপ্টার হচ্ছে তরঙ্গ। তরঙ্গের ক্ষেত্রে আমাদের খুবই খেয়াল করতে হবে, কারণ তরঙ্গের ম্যাথ গুলা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি দেখলাম তরঙ্গের ম্যাথ থেকে বহুত ম্যাথ আসছে, ঠিক আছে, প্রচুর ম্যাথ আসছে তরঙ্গ থেকে। আমরা হচ্ছে ধীরে ধীরে করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। 21-22 দেখো, এই 21-22 ম্যাথটা আসছে। 21-22 শর্ট সিলেবাসে ছিল, তাও ম্যাথটা দিয়ে দিছে। আমরা দেখি, এই ম্যাথটা কিন্তু অতটা কঠিন না। খেয়াল করলে দেখবা যে আমরা যে নর্মাল যে কমমার্কের যে সূত্রটা জানি, ডেরিভেটিভ যে সূত্রটা জানি, সেটাই কিন্তু এখানে দেয়া। আর সেই অনুযায়ী ম্যাথ করলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখো, খেয়াল করে দেখো, সূত্রটা কিন্তু খুবই কমন। আমরা কি জানি, t²x et² প্লাস ω² ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি 6টা রাখতে পারবো না, এটাকে আমি 6 দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়ায়, d²x et² যোগ 150, বাই যদি 6 দাও তাহলে কত আসে, 25 আসবে। 25 × 6 150, তাহলে আসে হচ্ছে গিয়ে 25। হ্যাঁ, 25x 25x = 0, ঠিক আছে? তাহলে এখন কম্পেয়ার করো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কম্পেয়ার করলে আমরা কি বুঝতে পারি, যে ওমেগা স্কোয়ার একটু ভুল হলো, =25, মানে কি ওমেগা মানে কত, 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5। হ্যাঁ, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, আর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু অনেক আসে, ঠিক আছে? আই গেস তোমরা আমার কথা বুঝতে পারছো। হ্যাঁ, আমরা আসো নেক্সট ম্যাথে আসি। ছোট ছোট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশ। এখানে একটা প্রশ্ন আছে, একটি স্থির তরঙ্গে পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত? ইম্পর্টেন্ট, দেখো এটা একটা পূর্ণ তরঙ্গ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। হ্যাঁ,
কিন্তু এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এই পয়েন্টটা, এইটা কি? এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, কারণ এখানে কোনো স্পন্দন নাই, বা এখানে কোনো হচ্ছে উপরে বা নিচে যাওয়া যদি কোনো ব্যাপারটা নাই। এটা বলছে 1 মিটার বা 100 সেন্টিমিটার, এইটা হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এরকম এইটা 100 যদি হয়, তাহলে এটাও কত? 100 হবে না? এটাও কি 100 হবে না? আর এই দুইটা মিলেই কি একটা পরিপূর্ণ একটা যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কমপ্লিট করছে না? তাহলে 100 100 কত হবে? 200। তাহলে দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 2 মিটার বা 200 সেন্টিমিটার। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? কারণ দূরত্ব নিস্পন্দ বিন্দু এখানে দেয়া ছিল অর্ধেক, আর আমরা কি জানি, এইটার ডাবল করলেই কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন আসি। দেখো এই প্রশ্নটা কি, প্রশ্নটা কি বলছে? একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি ভিএস, তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি হলো। এখন দেখো আমরা কি জানি, ভি ম্যাক্স, বা এখানে সর্বোচ্চ ধরে ভিএস বলছে, ঠিক আছে, লিখলাম ভি ম্যাক্স ইকুয়ালস টু ভিএক্স দ্বারা করছে, আমরা কি জানি ওমেগা এ। কিন্তু কি বলছে? সর্বোচ্চ সরণের অর্ধেক হলে, তাহলে এ বাই টু, তাই না? এটাকে আমি একসাথে কি লিখতে পারি? ওমেগা এ বাই টু। কি করছি? সর্বোচ্চ দ্রুতি দিছে কি এখানে? ভিএস দিছে। তো ভি ম্যাক্স আমরা ইন্ডিকেট করি, কিন্তু এটাকে এরা ভিএস দ্বারা ইন্ডিকেট করছে। আমরা কি জানি যে ভি ম্যাক্স ইকুয়ালস টু কি ওমেগা এ, কিন্তু এখানে এ এর মানটা কি? এখানে এ এর মানটা কিন্তু এ বাই টু। কারণ কি? সরণ কি বলছে? সর্বোচ্চ সরণের অর্ধেক। ঠিক আছে, তাহলে এ ম্যাক্স এর জায়গায় আমি কি বসাইছি? হচ্ছে এ বাই টু। তাহলে এখন টোটালটাকে এটা কি লেখা যায়? ওমেগা এ বাই টু। এখন খেয়াল করে দেখো, ওমেগা এর মান কত? ওমেগা এর মান কত? ওমেগা এর মান কি ভিএস না? ভিএস বাই টু। তাহলে কি দাঁড়ায়? তাহলে সর্বোচ্চ ওই কণার যে দ্রুতি, দ্রুতিটা কত? ভিএস বাই টু, মানে অর্ধেক। মানে এটার আনসার হবে হচ্ছে ভিএস বাই টু। কথা বুঝতে পারছো আমার? কারণ আমি একটু বুঝাই আরেকবার। দেখো, ভি ম্যাক্স মানে আমরা কি জানি? ওমেগা এ। যেখানে এই এর মানটা কত দেওয়া ছিল? এ বাই টু। এই যে এর মানটা বসাইছি, তারপরে কি করলাম? এই দুইটা একসাথে নিচে হচ্ছে টু দিলাম। ওকে, এরপরে কি করলাম? এই যে ওমেগা এর মান, দেখো ভিএস, সর্বোচ্চ দুটি দেয়াই ভিএস, এই ভিএস টা বসায় দিলাম, তাহলে ভিএস বাই টু, ভিএস বাই টু। হ্যাঁ, এটা সরাই দিই, তাহলে বলতাম এই যে ভিএস বাই টু। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন আমরা আসি। ওকে, উৎস হতে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেল 5 সেকেন্ড পরে, যখন একই শব্দ আরেকজন ব্যক্তি শুনতে পেল 6 সেকেন্ড পরে। শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড। এই দুই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্ব কত? এটা আমাকে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, আমরা একটু দেখি। দুইটা স্পট চিন্তা করো, অনুকূলে আর প্রতিকূলে। ধরো এখানে আমি লিখলাম হচ্ছে অনুকূলে, এখানে আমি লিখলাম হচ্ছে অনুকূলে। হ্যাঁ, কিরকম অনুকূলে? এখানে ধরো দুইজনে এক সাইডে আছে। অনুকূল বলতে দুইজনে ধরো এক সাইডে আছে। সাপোজ এই পাশে একজন 5 সেকেন্ড পর, তাই তো? তাহলে দেখো এক যে আর 5 সেকেন্ড তার দূরত্বটা বের করি। এস ইকুয়ালস টু ভিটি না? এস ইকুয়ালস টু ভিটি। বেগ কত? বেগ হচ্ছে 300 ইন্টু টাইম কত? 5। 5, তাহলে কত আসে? 1500। আরেকজনের কত? 300 ইন্টু 6, কত আসে? 1800। ঠিক আছে, এখন দুইজন যদি একই সাইডে থাকে বা অনুকূলে থাকে, একই সাইডে থাকে, ধরো একজন আছে শব্দের যে সোর্স থেকে, হুম, ধরো এটা হচ্ছে গিয়ে সোর্স, শব্দের উৎস। এখান থেকে একজন আছে এখানে, দুজন একই দিকে আছে, আর একজন আছে হচ্ছে এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে 1500, এটা হচ্ছে 1800। তাহলে এদের ভিতরে যে ডিস্টেন্সটা এটা কত? এইটা থেকে 1800 থেকে এটা বাদ দিব। 1800 থেকে যদি বাদ দিই, কত থাকে? 1800 মাইনাস 1500, কত আসে? 300। এটা হয় যদি অনুকূলে বা সোর্স থেকে দুজন একই দিকে থাকে। কিন্তু যদি সোর্স থেকে, চিন্তা করো, যদি সোর্স থেকে দুজন ডিফারেন্স দূরত্ব, এটা হচ্ছে সোর্স, একজন এইদিকে, একজন হচ্ছে এইদিকে, তাহলে কত আসে? ধরো এ হচ্ছে 1800, এ হচ্ছে 1500। তাহলে এদের দুজনের ভিতরে সর্বোচ্চ দূরত্ব কত হবে? 1800 যোগ 1500 না, ইকুয়ালস টু কত আসে? 3300 না?
তাহলে এটা কি সর্বোচ্চ দূরত্ব আর এটা কি সর্বনিম্ন দূরত্ব? কারণ দুইজন একই দিকে ছিল, তাহলে এর আর এর ভিতরে দূরত্ব একটু কত ছিল, 300 ছিল। তাহলে সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 3300 আর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 300। খুঁজে আছে কিনা? এক্স্যাক্টলি আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। হুম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 3.3 কিলোমিটার এন্ড 0.30 কিলোমিটার। ঠিক আছে, আই গেস আমার কথা বুঝতে পারছো। এগুলা একটু মাথা খাটালে এগুলো পাওয়া যায় বলে, কিন্তু খুব বেশি কঠিন ম্যাথ না। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সটে দেখি। এটা একটা ডিরেক্ট সূত্র। এটা একটা ডিরেক্ট সূত্র, খেয়াল করে দেখো তোমরা। এখানে কি বলছে, একটি টানা তার, হ্যাঁ টানা তারের টানের পরিমাণ, একটা টানা তারের টানের পরিমাণ কি করা হয়েছে, 4 গুণ বৃদ্ধি বৃদ্ধি করলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে একটা সূত্র আছে, n ইকুয়ালস টু 1/2 L। আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে? তোমরা কি আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ? ঠিকভাবে না দেখতে পারলে কিন্তু বুঝতে পারবো না। T/μ। দেখো, এই সূত্রটি তোমরা দেখছো কিনা আগে একটুখানি দেখো। কি লিখছি, n ইকুয়ালস টু 1/2 L√T/μ। ঠিক আছে, ওকে। এখন এখানে সম্পর্ক কার বলছে, এন গুণ বৃদ্ধি করা হইলো আর কি কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে। এখন বলতে পারো যে ভাইয়া কম্পাঙ্কটা এখানে কি, এখানে কম্পাঙ্কই কিন্তু এন, কম্পাঙ্ক এখানে এন কে এফ দ্বারা প্রকাশ করা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন সমানুপাতিক √T। আগে বলে এটা কিন্তু কম্পাঙ্ক, হ্যাঁ। তাহলে এখান থেকে কি লেখা যায়, n1/n2 ইকুয়ালস টু √T1/T2। ঠিক আছে, T1/T2 কি বলছে, টানের পরিমাণ 4 গুণ করা হয়েছে, মানে কি T1 এর মান হচ্ছে T আর T2 এর মান হচ্ছে 4 গুণ করছে 4T। ঠিক আছে, এখানে মান বসাও, তাহলে কি আসে, n1 বাই, ধুর এন এর জায়গায় খালি এম লিখতেছি, n2 ইকুয়ালস টু T1 এর মান কত, T, আর ওইটার মান কত, কি বলে, T2 এর মান কত, 4T। টি আর টি কাটা গেলে থাকে 1/, থাকে n1/n2 ইকুয়ালস টু 1/√2। দেখো তো আমার কথা একটু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এবার একটা সমস্যা, আমি তো বলে লিখছি 1/√2 কিভাবে থাকে, 1/2 থাকে, √2 তো থাকবে না, √4 না, সরি। আচ্ছা এবার দেখো, ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো n1/n2 ইকুয়ালস টু 1/2, তাহলে হচ্ছে n2 বের করতে বলছি না নতুন, তাহলে n2 ইকুয়ালস টু কি হবে, n2 ইকুয়ালস টু টুয়াইস n1। তাহলে কি হলো, দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, কত গুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো, কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখো তো তোমরা ঠিকভাবে বুঝতেছো কিনা। আমরা সলভ করতেছি ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক ফিজিক্স এর 9 নাম্বার তরঙ্গের চ্যাপ্টার গুলা, যেখান থেকে যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলা বা প্লাস সব যা যা আসছে আমরা ওগুলো সলভ করতেছি। কোথাও কোনো অসুবিধা হলে একটুখানি তোমরা খেয়াল করে দেখো, যে আমি এখানে যদি অনেক ভেঙে ভেঙে করায় দিছি, কোথাও প্রবলেম হওয়ার কথা না, তাও তোমরা বারবার ভিডিওটা একটু প্লে করে দেখবা, লাগলে একটুখানি আগায় দেখবা বা একটু স্লো করে দেখবা, সমস্যা নেই। আই গেস তোমরা হচ্ছে ঠিকভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ওকে, আমরা এখন হচ্ছে নেক্সট কোশ্চেনে আসি। দেখো, একটি সুরেলি কাঁটার কম্পাঙ্ক, আমি একটু দূরে সরছি যেন তোমরা দেখতে পাও, হ্যাঁ। একটি সুরেলি কাঁটার কম্পাঙ্ক 220 হার্টজ ও 210 হার্টজ। যদি সুরেলি কাঁটা দুটি একত্রে শব্দ তৈরি করে, তবে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কত হবে। হ্যাঁ, আসো প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করো যেখানে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক 220 দেয়া আর 210 দেয়া, একসাথে শব্দ তৈরি করে প্রতি সেকেন্ড, একসাথেই যদি শব্দ তৈরি করে, হ্যাঁ, তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কত। খেয়াল করে দেখো, একসাথেই কিন্তু শব্দ তৈরি করে, তাহলে প্রতি সেকেন্ডে বিটসটা কি হবে, এদের দুজনের কম্পাঙ্কের যে পার্থক্য সেটাই হবে না প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা
n1 মাইনাস n2 পাওয়া পার্থক্য বোঝাচ্ছি আমি, বা 220 মাইনাস 210 10। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত? 10টা। হ্যাঁ, পার্থক্য বোঝাবা, কারণ কি? কারণ বলছে হচ্ছে সুরলিকাটা দুটো একই সাথে শব্দ তৈরি করে, তাহলে বিট সংখ্যা হবে হচ্ছে এদের যে পার্থক্যটা, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে এদের হচ্ছে বিট সংখ্যা। ইজি একটা প্রশ্ন ছিল, 17 আসছে। আমরা নেক্সটে দেখি। আমরা এখন শুরু করব 7 নম্বর ম্যাথটা, যেখানে আছে হচ্ছে তিনটা সুর শলাকা নেওয়া হলো, যাদের কম্পাঙ্ক যথাক্রমে যথাক্রমে 105 হার্জ, 315 হার্জ এবং 525 হার্জ। শলাকা তিনটি দিয়ে বায়ুতে শব্দ সৃষ্টি করলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে সেটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, যা যা দেয়া আছে আমরা এগুলোকে একটু লিখি, আমরা নোটে লিখি। আচ্ছা দেখো, কম্পাঙ্ক কত দেয়? F1 F2 F3 105 315 525। ঠিক আছে, ওকে, তো এটা তো আছেই। তাহলে আমাদের যা যা দেয়া আছে ওটা একটু লিখি। দেখো, F1 দেয়া কত? তাহলে কি বেশি হয়েছে? না, ঠিক আছে, আর একটু ছোট করে নিই। 105 315, সরি 315, F3 হচ্ছে 525। ওকে, কি করতে বলছে? বলছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত। আমরা কি জানি? ভি সমানুপাতিক 1/λ। তার মানে কি হবে? V1, না ভি না, এফ। আমরা কি জানি? সরি গাইস, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে সম্পর্ক কার ভিতরে বের করতে হবে? এফ আর ল্যামডার ভিতরে। তাহলে কি লিখতে পারি? ল্যামডা সমানুপাতিক কি 1/f। তাহলে এখান থেকে আমি লিখতে পারি F1/F2 ইকুয়ালস টু λ2/λ1। হ্যাঁ, তাহলে এখান থেকে বের করতে হবে কি λ2 আর λ1 এর মানটা আমাদের বের করতে হবে আগে। ঠিক আছে, Okay, এখন F1 আর F2 এর মানগুলো আগে বসাই। F1 এর মান হচ্ছে 105 আর F2 এর মান হচ্ছে 315 ইকুয়ালস টু λ2/λ1। ওকে, কাটাকাটি যায়? হ্যাঁ যায়। 1 এখানে থাকে হচ্ছে 3, এটা আসে হচ্ছে λ2/λ1। ওকে, আমরা নেক্সটটাতে আসি। এখন 1 2 নিয়ে কাজ করা শেষ, এখন 2 3 নিয়ে কাজ করি, কারণ তোমরা জানো যে একসাথে তিনটা নিয়ে কাজ করা আসলে যায় না। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখবো F2/F3 ইকুয়ালস টু λ3/λ2। ঠিক আছে, ওকে। এখন F2 এর মান কত? 315। F3 এর মান হচ্ছে 525 ইকুয়ালস টু λ3/λ2। দেখো, কাটাকাটি করো, উপরে কত থাকে? উপরে থাকে 105 দেওয়ার কাটাকাটি করে উপরে থাকে 3, নিচে থাকে 5 ইকুয়ালস টু λ3/λ2। এখন দেখি দুইটা কি মিললো? λ2 এর মান এখানে 1 আর ওখানে λ2 এর মান 5। তাহলে আমি এপাশের যে λ2 এটাকে আমি যদি এপাশে যদি 5 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা দেখি তো। এটাকে আমি উভয় পক্ষে আমি 5 দ্বারা যদি গুণ দিয়ে দিই, দেখো তো তাহলে কি মিলবে? 5 দ্বারা আমি গুণ দিই, তাহলে এটা কত আসে? এটাকে এখানে লেখা যায় না? বা 5/15, 5 দ্বারা গুণ দিলাম। হ্যাঁ, 3 5 15, 5 6 5। ঠিক আছে, 5/15 আর ওটা কত? 5/3। তাহলে এখন দেখো λ1 কত দাঁড়ায়? λ1 হচ্ছে তোমার 15। λ2 কত মিলছে? হ্যাঁ, λ2 হচ্ছে 5, λ2 হচ্ছে 5 আর λ3 হচ্ছে 3। তাহলে 15 5 আর 3। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি, 15 5 আর 3। ওকে, আসো নেক্সট প্রশ্নে আসো। কি বলছে? যদি একটি স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হয়, তবে দুটি পাশাপাশি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে। আসো আমি এটা দেখাই। এখন তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দুর ভিতরে আসলে পার্থক্যটা কি, পার্থক্য বা এই জিনিসটা কি, এটা একবার দেখাই। এই যে এটা হচ্ছে, আমি এর আগে দেখাইছিলাম নিস্পন্দ বিন্দু, আর সেম টু সেম সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রেও ডিস্টেন্স সেম থাকে। এখন বলছে হচ্ছে পাশাপাশি দুইটা, এটা কি এইটার পাশে কি এটা না?
পাশাপাশি দুইটা একটা ধরে নাও, ধরেন স্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, আর তোর মধ্যে 40, মানে এই টোটালটা হচ্ছে কত, এইটুকু হচ্ছে গিয়ে 40। আর তার পাশাপাশি এইটা এটার ভিতরে দূরত্ব কত হবে, 20 না, অর্ধেক হবে না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, আসো নেক্সটে আসো। একটি মাধ্যমে 600 হার্জ ও 400 হার্জ কম্পাঙ্কের দুটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাই না? তাহলে ল্যামডা মাইনাস ল্যামডা, আচ্ছা সেকেন্ডটা একটা আগে ধরলেই হয়, 1 2 1 = 1। ঠিক আছে, কারণ পার্থক্য কত বলছে, হচ্ছে 1 বলছে। ঠিক আছে, তাহলে ল্যামডার জায়গায় কি লেখা যায়, ভি, এদিক দেখো, ভি ইকুয়ালস টু কি এফ ল্যামডা, তাহলে ল্যামডা মানে কি ভি বাই এফ, ল্যামডা টু মানে কি ভি বাই এফ টু, ভি বাই এফ ওয়ান ইকুয়ালস টু 1। ওই সাইডে করি, তাহলে কি দাঁড়ায়, এখান থেকে ভি কমন গেলে কি থাকে, 1/f2 মাইনাস 1/f1 ইকুয়ালস টু 1। ঠিক আছে, খেয়াল করে দেখো তো এইটুকু পর্যন্ত আমার মানে কথা তোমরা বুঝতে পারছো কিনা। এখন আবার হচ্ছে মানটা বসাই, ভি আছে 1/f2, f2 এর মান কত 400, আর ওটা কি 600। ঠিক আছে, তাহলে 1/400 মাইনাস 1/600 ইকুয়ালস টু 1। এখন তোমরা কিন্তু এটা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবা যে আসলে অ্যান্সারটা কিন্তু কি হবে। হ্যাঁ, আমরা তাও করি, নিচে হবে কত 1200, উপরে হবে কত 3 - 2, 3 - 2 = 1, এখানে হচ্ছে ভি। হ্যাঁ, ওকে, এখন এর পাশে করি, তাহলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে ভি, পরে হচ্ছে ভি বাই 1200 ইকুয়ালস টু 1, মানে ভি এর মান কত 1200। বুঝতে পেরেছো, ভি এর মান আসছে কত, হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড, বা 1.2 ইন্টু 10⁻³ তাহলে অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। হ্যাঁ, তো প্রথমে এটা, তারপর হচ্ছে এখান থেকে আমরা আসছি হচ্ছে এখানে ভি এর মানটা পেলাম কত 1200। ঠিক আছে, এগুলো বেসিক প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন। আমি বলছিলাম যে তোমাদের রিটেনের সাথে, কি বলবে, ম্যাথের সাথে সাথে কিছু কনসেপচুয়াল প্রশ্ন দিবে। নিজের কোন তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়? হ্যাঁ, তোমরা জানো যে শব্দ তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কারণ শব্দ বায়ুতে বা কঠিন পদার্থে, তরলে, গ্যাসে যে মাধ্যমের পরিবর্তনের উপরে সে আপ ডাউন করে, সে প্রসারণ ঘটায়, আবার তার নিচেও সে নামে, মানে আপ এন্ড ডাউন হইতে থাকে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে শব্দ বা সাউন্ড ওয়েভ, যার মাধ্যমে হচ্ছে, যার মাধ্যমে প্রয়োজন প্রসারণের জন্য। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে আসি। একটি বিন্দু উৎস থেকে তরঙ্গ বের হচ্ছে, কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা তার উৎস থেকে দূরত্বের কত, এটা একটা সূত্র আছে, I equals to P by 4 pi r square, I equals to P by 4 pi r square। এখন কি দেখো, এখন দেখো কি বলছে, তীব্রতা তার উৎস থেকে দূরত্বের কত, দূরত্বের ভিতরে কি আসবে, ইন্টেন্সিটি, তীব্রতা আই, দূরত্ব কত আর স্কোয়ার, তাহলে কি লেখা যায় আই প্রপোর্শনাল টু 1/r², মানে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে কি বর্গের ব্যস্তানুপাতিক। অ্যান্সার হচ্ছে অপশন ডি, বর্গের ব্যস্তানুপাতিক। তো সেক্ষেত্রে তোমাকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্র ভুলে গেলে কিন্তু পরীক্ষাতে অনেক প্রবলেম হবে। ঠিক আছে, আমাদের সূত্রগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। ওকে, দেখি এখন, দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 হার্জ ও 384 হার্জ, বায়ুতে শলাকা দুটি হতে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? হুম, আগেই আমরা বলছিলাম এটা হচ্ছে কমন একটা ল, f1 λ1 ইকুয়ালস টু f2 λ2। ঠিক আছে, এখান থেকে বের করবা f1 বাই f2 ইকুয়ালস টু λ2 বাই λ1। হ্যাঁ,
কম্পাঙ্ক দেয়া আছে না, মানে কি হবে 128 384, 128 384 ইকুয়ালস টু কি দাঁড়াবে, ল্যামডা 2/λ1। হুম, তাহলে কাটাকাটি করো, উপরে কি থাকে 1, নিচে কি থাকে 3। ঠিক আছে, তাহলে এখন একটা কথা, টাস করে এই দুইটার দাগানোর আগে দেখবা তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত। ল্যামডা 2 কিন্তু এখন উপরে আছে, ঠিক আছে, ল্যামডা 2 কিন্তু উপরে আছে, মানে 1:2, ল্যামডা 1:λ2 মানে 3:1। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি 3:1। ভুলে 1:3 কিন্তু দাগাতে যেও না, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, 2 কিন্তু এখানে উপরে ছিল দেখে 1:3 হয় নাই। দেখতে পাচ্ছ ঠিকভাবে? ওকে, দেখো সমুদ্রের, এই দেখছো এই 9 নম্বর চ্যাপ্টারে কিন্তু ভালোই প্রশ্ন আসে। সমুদ্রের নোঙর করা একটি জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করলেন যে ঢেউয়ের শীর্ষগুলো পরস্পর থেকে 16 মিটার দূরে। ঢেউয়ের শীর্ষগুলো পরস্পর থেকে 16 মিটার দূরে। যদি শীর্ষ চিন্তা করি, পরস্পর থেকে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, আবার এখানে, এখান থেকে, তো প্রত্যেকটা শীর্ষকে একটা একটা থেকে ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 16। আবার এটা হচ্ছে কি কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এইটা কি ল্যামডার মান, তাহলে ল্যামডার মান কত 16 প্রতি 2 সেকেন্ড পর পর, টাইম 2 সেকেন্ড। ঠিক আছে, টি এর মান কত দেয়া আছে, এটা হচ্ছে 2 সেকেন্ড দেয়া আছে। ঢেউ আসছে, ঢেউয়ের বেগ কত আমরা কি জানি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু এফ মানে কি আবার 1/t না, তাহলে λ/t। তাহলে ল্যামডার মান কত 16, টি এর মান কত 2 মানে 8, বেগটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এ নাম্বার দেখছো, এটা কিন্তু কঠিন প্রশ্ন না, কিন্তু তোমাকে ভিজুয়ালাইজ করে নিতে হবে, তাহলে তোমার জন্য ম্যাথ গুলো কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে আসি। ওকে, গুড, দুইটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট। এখন আসবো আমরা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানে। ভৌত আলোক বিজ্ঞানে আসবো, তাহলে আমাদের হচ্ছে পদার্থ বিজ্ঞান এর এই যে লেকচারটা এটা শেষ হয়ে যাবে। এটা আমরা এই চ্যাপ্টার, এই থার্ড চ্যাপ্টারে আসলাম আজকের লেকচারে। ঠিক আছে গাইস, ওকে, আমরা এখন দেখি এখান থেকে কি কি আসছে। 7 নাম্বার ভৌত আলোক বিজ্ঞান আমরা শুরু করি। নিচের কোনটি পোলারাইজার, পোলারাইজার নয়। এটা 23-24 সালের প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেসব এই যে বেসিক যেসব প্রশ্ন আসতেছে এগুলোতে যেন আমরা কোনো ভুল না করি, কারণ এখানে কিন্তু ম্যাথ পার্টটা কিন্তু খুবই কম। তো ম্যাথ পার্ট যেহেতু কম, তাহলে সেক্ষেত্রে এখানে ভুলগুলো কিন্তু আমাদের জন্য অনেক হেভি পড়তে পারে। ঠিক আছে, ওকে, এটা আমরা মাথায় রাখবো যে পোলারাইজার নয় হচ্ছে ফ্রেসনেল বাইপ্রিজমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু কোনো পোলারাইজার না, এটা কিন্তু হচ্ছে তোমার নর্মাল। এটা কিন্তু কোনো পোলারাইজার না। ঠিক আছে গাইস, ওকে, আসো আমরা হচ্ছে এখন নেক্সট প্রশ্নে আসি। ওকে গাইস, আমরা এখন নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নে হচ্ছে দেখো, নিচের এই যে এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। অনেকে বলছে যে, ভাই এটা তো আমি কোথাও দেখি নাই, এটা আসলে কোথা থেকে আসছে, কিন্তু একটু চিন্তা করো তো এটা কোথা থেকে আসছে, আমরা কি এটা জানি না। সি ইকুয়ালস টু 1/√ওভার এপসাইলন মিউ নট, এটা পড়ছিলাম আমাদের বইয়ে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা উল্টাই উভয় পক্ষে হোল স্কয়ার করি, কি আসে, সি স্কয়ার ইকুয়ালস টু 1 বাই, ও সরি উঠতে হবে না, তাহলে এখান থেকে যদি ই করি, তাহলে আহ এইটাকে এই সাইডে রাখলাম, অবশ্যই কি হয় 1/c²। তাহলে আমি যদি 1/c² এর যে মাত্রাটা ওইটা যদি বের করতে পারি তাহলে তো আমার হয়ে গেল, তাই না? মজা না? কি আলোর বেগ না, বা এক ধরনের বেগ, বা 1/মিটার পার সেকেন্ডের হোল স্কয়ার, বা কি 1/মিটার স্কয়ার সেকেন্ড -2। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি আমরা উল্টায় দিই তাহলে কি আসে দেখো তো, m-2s²। তাহলে কি হবে অপশন, এস কি 2 না, হ্যাঁ এটা, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, ওকে, এটা ইন্টারেস্টিং, কিন্তু তোমাদের মেইন কাজটা হচ্ছে কি এসব সূত্রগুলো মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্নে আসি। ইয়াং এর দিচির পরীক্ষায়
চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, এবং চিরদ্বয় থেকে পর্দা ডি দূরত্বে অবস্থিত। পর্দার ওপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা হলো, আচ্ছা, প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা আমরা কি জানি, ডোরার ব্যবধান ডেল এক্স ইকুয়ালস টু কি, ল্যামডা ডি বাই এ, তাই না? ডেল এক্স ইকুয়ালস টু কি, ল্যামডা ডি বাই এ। হ্যাঁ, আমরা এটাও জানি যে ল্যামডা এক্স বা ডোরার প্রস্থে ডোরা থাকে কয়টা, প্রস্থে ডোরা থাকে কয়টা, একটা, একটি। হুম, তাহলে ল্যামডা এক্স প্রস্থে যদি ডোরা থাকে একটা, তাহলে একক প্রস্থে, এই যে লেখা কি একক প্রস্থে, বা একক মানে ওয়ান, প্রস্থে কয়টা, ওয়ান বাই ডেল এক্সটা না, চিন্তা করো তো, তাই না? তাহলে ওয়ান বাই ডেল এক্স মানে কি, এটাকে উল্টে দিব, কি হবে, এ বাই ল্যামডা ডি, এ বাই ল্যামডা ডি হবে না? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কথা বি। এন্ড এ আর ডি কিন্তু সেম, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। হ্যাঁ, আমরা কি জানি আরেকবার বলি, ল্যামডা এক্স বা ডোরার ব্যবধান বা ডোরা যেটা, সেটা হচ্ছে গিয়ে ল্যামডা ডি বাই এ, বা ল্যামডা ডি বাই ছোট হাতের ডি। আর আমরা কি জানি, ল্যামডা বা ডেল এক্স, হুম, ডেল এক্স প্রস্থে, ডেল এক্স প্রস্থে ডোরা থাকে কয়টা, ডেল এক্স প্রস্থে ডোরা থাকে একটা, তাহলে একক প্রস্থে কয়টা থাকবে, ওয়ান বাই ডেল এক্স, তো ডেল এক্স এর উল্টালে কিন্তু এইটাই আসে, আর এইটাই কিন্তু অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্ন আমরা আসি। ব্যতিচার, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালরের শর্ত কোনটি, ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। হ্যাঁ, খেয়াল করে দেখবা অপবর্তন না, কিন্তু বলছে কি ব্যতিচার বলছে, ঠিক আছে, তাই আমার কিন্তু এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন আসি। একটি অতি সুসংগত, এখানে দেখো ম্যাক্সিমাম কিন্তু বেসিক প্রশ্ন আসতেছে রিডিং থেকে। একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পেছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনা ব্যাখ্যা করা যায় নিম্নে কোনটি দ্বারা, এটা অবশ্যই অপবর্তন দ্বারা, এটা একদম বইয়ের প্রশ্ন, এটা শাহজাহান তপন স্যারের বইয়ে কিন্তু এই লাইনটা হুবহু আছে, ঠিক আছে, এটা কিন্তু বইয়ের প্রশ্ন। এটা আমরা যখন রোদ পড়ে বা সরু একটা ছিদ্র থেকে যখন আলো আসে, সরু একটা ছিদ্র থেকে যখন আলো আসে, বা সেটা হতে পারে দরজার কোনো একটা চিপা থেকে, দেখবা যে দুপুরবেলা স্পেশালি যখন আলো আসে দরজার একটা চিপা থেকে, দেখবে কি অনেকগুলো সরু সরু লাঠি দেখা যায়। হ্যাঁ, ভর দুপুর বেলা দরজার চিপা থেকে বা কোনো সরু জায়গা থেকে যদি আলো আসে, তখন হচ্ছে এরকম দেখা যায়, এটা হচ্ছে কি তোমার ইন্টারফারেন্স বা বেসিসের ঠিক উল্টাটা, অপবর্তন, ঠিক আছে। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অপবর্তন। নেক্সটে আসি। দেখো, বেসিক প্রশ্নের থিওরি গুলো কিন্তু বেশি আসতেছে। হ্যাঁ, আচ্ছা, শূন্য মাধ্যমে প্রবহমান একটি সমতল তরঙ্গ মুখের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত ই বাই বি এর মান এসআই এককে হলো। এখন এইটা একটা কথা, এটা একটা সূত্র, কিন্তু এটা জানো কিনা, যে সি ইকুয়ালস টু ই নট বাই ভি নট, বা সি ইকুয়ালস টু ই বাই বি, সি ইকুয়ালস টু ই বাই বি। তাহলে এদের মানে এসআই একক কি, শূন্য মাধ্যমে কি, এই যে শূন্য মাধ্যমে আলোর বেগ না, ঠিক আলোর বেগ না, তাহলে অ্যান্সার কি হবে, শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ। ওকে, নেক্সট। ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। হুম, ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হলো, দশা পার্থক্য জিজ্ঞেস করছে কত। হ্যাঁ, এটা একটু তোমরা একটু খেয়াল করো, এটা অনেকে করতে যাওয়ার আগে কিছু কিছু কনসেপ্টের ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। একে তো বলছে এখানে কি হয়, এখানে হচ্ছে কালো ডোরা উৎপন্ন হয়, কালো ডোরা উৎপন্ন হয়, আর হচ্ছে ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। ওকে, আমরা এই ক্ষেত্রে দেখবো, আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখবো হচ্ছে যে যখন দশা পার্থক্য আমাকে এখানে বের করতে বলছে, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে যখন কালো ডোরা হয় তখন কি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, যখন কালো ডোরা হয় তখন কি হয়, কালো ডোরা হলে কি হয়, ধ্বংসাত্মক ব্যতিচার হয়। তাহলে সেখানে দশা পার্থক্য কি হবে, সেখানে দশা পার্থক্য হবে হচ্ছে পাই এর গুণিতক, সেখানে দশা পার্থক্য কি হবে, সেখানে দশা পার্থক্য হবে হচ্ছে পাই এর গুণিতক।
এখন দেখো তো এখানে কোনো পায়ের গুণিতক আছে? হ্যাঁ, পায়ের গুণিতক বলতে এখানে একটা আছে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে এইটা, কারণ এখানে দেখো এটার সাথে কি গুণ আছে, মনে মনে ওয়ান গুণ আছে। পায়ের গুণিতক কিন্তু ওয়ান, বাকিগুলো কিন্তু ফ্রিকশনাল বা ফ্র্যাকশনাল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারণ এখানে কি বলছে, কালো ডোরা উৎপন্ন হয়, আর কালো ডোরা হলে কি হয়, ধ্বংসাত্মক হয়। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে গিয়ে অপশন ডি। হুম, ওকে। নেক্সট আমরা আসি, নেক্সট প্রশ্নে আসি। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? খেয়াল করে দেখবা, এটা ঢাকা ভার্সিটি 17-18-তে এসেছে, যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এটা এই যে যেসব প্রশ্ন আসতেছে যেগুলো একদম থিওরিটিক্যাল, এইসব প্রশ্নে ভুল করা যাবে না। তাহলে এইসব প্রশ্নে যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের আসলে মানে তোমাদের কিন্তু পারা কিন্তু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, Okay. তাহলে আগে বলছিলাম যে এইসব যে ব্যাপারগুলো আছে, সব সেন্সিটিভ যেসব মানে আমাদের যে কনসেপ্ট গুলো আছে, এগুলো যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। আমাদের মাথায় রাখতে হবে যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, মানে এগুলো হচ্ছে গিয়ে মানে রেডিও, এই যে মনে রাখবা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, এগুলো কি হবে, এগুলো কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর আল্ট্রাসাউন্ড কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো, উদাহরণগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণগুলো মাথায় রাখবেন। আর আল্ট্রাসাউন্ড কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ না, তাহলে নয় হচ্ছে গিয়ে কি, তরঙ্গ নয় হচ্ছে গিয়ে আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, অপশন ডি। ওকে, নেক্সট আসি। বায়ুতে বায়ুতে আলোর আহ, আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। বায়ুতে হচ্ছে আলোর বেগ 10 to 10 to the power 8, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণকে এত হলে কাছে আলোর বেগ হবে কত? আমরা কি জানি, এ মিউ জি ইকুয়ালস টু, সূত্রের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা উপরে হবে আর কোনটা নিচে হবে, সি অফ এ বাই সি অফ জি। এখন দেখো কি কি দেয়া আছে, সি অফ এ কি বায়ুতে মানে কি 3 × 10 to the power 8, আর এ মিউ জি মানে কি, এ মিউ জি তো দেয়া নেই। ওকে, এইটা ভ্যালু কত দেয়া, বায়ু সাপেক্ষে আছে 1.5। তাহলে সি অফ জি কি হবে, 3 × 10 to the power 8 ডিভাইডেড বাই 1.5। হুম, কাটাকাটি করো, তাহলে এর ভিতরে 1.5 স্কোয়ার দুইটা, তাহলে 2 × 10 to the power 8, অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে 2 × 10 to the power 8। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন আসি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, পানির প্রতিসরণাঙ্ক এত হলে পানিতে আলোর বেগ কত, শূন্যস্থানে আলোর বেগ এত। তাহলে আগেরটার মতো বলো, মিউ জি কি হবে, নিজেরা একটু ট্রাই করো। উপরে কি হওয়ার কথা, মিউ ডাব্লিউ, জি না সরি ডাব্লিউ, এখানে কিছু আছে না, তাহলে উপরে হচ্ছে সি অফ বা নর্মাল সি বা সি অফ ডাব্লিউ। হ্যাঁ, তাহলে এখানে কত, শূন্য স্থানে কত আলোর বেগ, সি ইন্টু 10 to the power 8 ডিভাইডেড বাই সি ডাব্লিউ কত, পানিতে আলোর বেগ বের করতে বলছে সি ডাব্লিউ, এটা কত দেয়া 1.3, তাহলে 1.3। তাহলে সি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, 3 × 10 to the power 8 ডিভাইড বাই 1.3। ঠিক আছে, এখানে এত কঠিন ক্যালকুলেশন কিছু না। 3/1.3 করবে, হাতে কলমে কত আসে, 2.3 × 10 to the power 8, কাছাকাছি করলে হবে 2.3, এই যে 2.3। দেখছো, বলতে পারো ভাই এই ক্যালকুলেশন, এটা কিন্তু খুব ইজি ক্যালকুলেশন, কারণ তুমি জানো যে রাউন্ড ফিগার কোনোটাই আসবে না, আর ফোর তো আসার কথাই নাই। 3 কে 1.3 দ্বারা ভাগ করলে। ঠিক আছে, নেক্সট আসি। নিম্নের কোনটি, উপস, একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি। ওকে, নিম্নের কোন ভৌত, আচ্ছা কি লিখছে এখানে, নিম্নের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না। হ্যাঁ, এইটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে যে শব্দ তরঙ্গ কি। শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ কি, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কখনো সমবর্তন দ্বারা প্রদর্শিত হয় না, এটা মাথায় রাখতে হবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কখনো
সমবর্তন দ্বারা প্রদর্শিত হয় না বা সমবর্তিত হয় না। হ্যাঁ, তাহলে এটা আনসার হচ্ছে অপশন সি। কারণ শব্দ তরঙ্গ কি ছিল? শব্দ তরঙ্গ ছিল হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, নিম্নের কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের বেলায় ঘটে কিন্তু অনুদৈর্ঘ্যের তরঙ্গের বেলায় ঘটে না? এই মাত্র বলে আসছি যে অনুদৈর্ঘ্যের বেলায় ঘটে না কোনটা? সমবর্তন। উদাহরণ কি দিয়েছিলাম? শব্দ তরঙ্গ। ঠিক আছে, একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেবল। ওকে, নেক্সটে আসি। আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে, এগুলো কিন্তু সব থিওরিটিক্যাল। দেখো, আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়? হ্যাঁ, কাঁচে প্রবেশ করলে কি পরিবর্তন হয়? রং কি পরিবর্তন হয়? রং কিন্তু পরিবর্তন হবে না, তাহলে এ আর সি কিন্তু আগেই কাটা। হ্যাঁ, আচ্ছা, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, চেঞ্জ হয় কি? বেগ, ভেলোসিটি চেঞ্জ হয়। কারণ ভেলোসিটি মাধ্যমের উপর ডিপেন্ড করে, তরঙ্গ দৈর্ঘ্য মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে অপশন হচ্ছে ডি। কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, বা কাপাকাপির যে সংখ্যা, কম্পাঙ্ক এটা কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, ওকে। মুখ্য তরঙ্গের তরঙ্গমুখের প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস, এটা কে বলছে? মুখ্য তরঙ্গের তরঙ্গ, এটা একটা কথা, এটা তোমাদের বইয়ে দেখবা যে এরকম একটা ছবি আছে। ঠিক আছে, এই কনসেপ্টটা খুবই জরুরি। এটা হচ্ছে হাইগেন্স বলছে। ঠিক আছে, এটা হাইগেন্স বলছে যেগুলো এরকম, মানে এগুলো তোমরা মেডিকেলে হোক যেখানেই হোক, সেক্ষেত্রে যেসব এইসব যেগুলো এক কথায় টাস টাস করে অ্যান্সার দেওয়া যায়, এগুলো কিন্তু কোনোভাবে টাইম ওয়েস্ট করা যাবে না। টাকা বাচ্চাদের ক্ষেত্রে এগুলো কিন্তু ভুলেও টাইম ওয়েস্ট করা যাবে না। হ্যাঁ, একক চিরের দরুন ফ্রনহফারের অপবর্তন পরীক্ষায় 560 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন ক্রম বের করো। ঠিক আছে, দেখো, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এখানে কি বলছে? অপবর্তন বলছে আর অন্ধকার বলছে। আমি কি বলছি? অপবর্তনের অন্ধকার হচ্ছে কি ব্যতিচারের আলো, একটা একটা উল্টা বলছিলাম না? তাই সূত্র হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, এখান থেকে সাইন থিটা বের করবা। আসলে এই প্রশ্নটা দেয়ার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন এখন দিবে না। কারণ কি, খেয়াল করে দেখো, এই ধরনের প্রশ্ন যখন আসতো, এই এইটা আসলে এই জন্যই দেয় 11-12 সালে, তখন ক্যালকুলেটর অ্যাভেলেবেল ছিল। তখন ক্যালকুলেটর অ্যাভেলেবেল ছিল। এখন তুমি ক্যালকুলেটর ছাড়া এই ধরনের প্রশ্ন করতে পারবা না, কারণ ডিগ্রি এত শর্টে ক্যালকুলেটর ছাড়া করা যায় না। হুম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এখানে সূত্র দেখা দিলাম। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা বাই এ, এইটা করলেই তোমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা যদি একান্ত রিটেনে আসে, তাহলে স্টেপ বাই স্টেপ জাস্ট ভ্যালু গুলা বসাই দিলেই কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, আমরা ভ্যালু গুলা দেখাই। কি বলছে? প্রথম ক্রম 1 ল্যামডার মান কত? 560। তাহলে 560 কি দেয়া আছে? ন্যানোমিটার দেয়া আছে। তাহলে ন্যানোমিটার মানে 10⁻⁻৯। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর ভ্যালু কি কিছু দেয়া আছে? এর ভ্যালু দেয়া আছে 2 mm। তাহলে হচ্ছে 0.2 কত দেয়া? মানে হচ্ছে কত? 10⁻⁻3। তো ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে ছিল এই পর্যন্তই। এইখানে আমরা আজকে যা যা করলাম সেটা হচ্ছে এই 3টা চ্যাপ্টারের ঢাকা ভার্সিটি প্রশ্নগুলো সলভ করলাম, যেগুলোর মাধ্যমে আমাদের যে সামনে যে আমাদের যে পরীক্ষা দিব, সেই পরীক্ষাগুলোর জন্য তোমাদের একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। এরকম সামনে আরো লেকচার আসবে, আর পিছু মানে কতগুলো অলরেডি হয়েও গেছে, এগুলো অবশ্যই তোমরা দেখবা। আর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় সেটা আবার রিভাইন্ড করে দেখবা। আর তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।